Fear begins where logic ends. Are you ready? পদ্মার পাড়ে দাঁড়ালে এখন আর চেনা যায় না সেই পুরনো রূপপুরকে। পাবনার ঈশ্বরদীর এই নিঝুম গ্রামটা এখন এক মহাযজ্ঞের কেন্দ্রবিন্দু। বিশাল সব ক্রেন আকাশ ছুঁতে চাইছে, ভিনদেশী মানুষের কোলাহল আর রাতের বেলা ফ্লাড লাইটের আলোয় দিন রাতের পার্থক্য ঘুঁচে গেছে। দূর থেকে দেখলে মনে হয় এক তিল তিল করে গড়ে ওঠা রূপালী শহর। কিন্তু এই ঝকঝকে আধুনিকতার কয়েকশো ফুট নিচে কি চাপা পড়ে আছে তা বাইরের কেউ জানে না। আমি নাসির, 2016 থেকে 18 পর্যন্ত এই প্রকল্পের সিকিউরিটিতে ছিলাম। আমার কাজ ছিল পশ্চিম প্রান্তের পেরিমিটার গার্ড দেওয়া। আজ যখন খবরের কাগজে রিয়্যাক্টর বিল্ডিংয়ের ছবি দেখি, আমার বুকটা ধক করে ওঠে। লোকে দেখে উন্নয়নের গম্বুজ, আর আমি দেখি একটা বিশাল পাথুরে ঢাকনা, যা দিয়ে খুব ভয়ানক কিছুকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে। সবকিছুর শুরু হয়েছিল সেই 150 বছরের পুরনো পাকুড় গাছটাকে নিয়ে। উত্তর পশ্চিম কোণের সেই বিশাল গাছটা ছিল এলাকার মানুষের কাছে এক ভয়ের মিনার। দিনের বেলাতে ওই গাছের নিচে এক ধরনের থমথমে শীতলতা বিরাজ করত। স্থানীয় মুরব্বীরা বলতেন এই গাছ এ অঞ্চলের পাহাদার। ইঞ্জিনিয়ারিং ম্যাপ অনুযায়ী ঠিক ওই জায়গাতেই সাপোর্টিং স্ট্রাকচার বসবে, তাই গাছটা কাটা অনিবার্য হয়ে পড়ল। যেদিন প্রথম কুঠার চলল, আকাশটা কেমন যেন তামাটে হয়ে গিয়েছিল। শ্রমিকরা যখন প্রথম কোপটা বসালো, তখন যা ঘটল তা কোনোদিন ভোলার নয়। গাছের কাণ্ড থেকে কষ নয়, বের হতে লাগলো গাঢ় লাল তরল। সেটা দেখতে রক্তের মতো, এমনকি গন্ধটাও ছিল কাঁচা লোহার মতো তামাটে। রহিম মিয়া নামে এক প্রবীণ শ্রমিক আতঙ্কে কুঠার ফেলে দিয়েছিল। সে বলেছিল, ভাই, এটা কষ না, এটা গরম রক্ত, গাছটা কাঁদছে। রহিমের কথা হেসেই উড়িয়ে দিয়েছিল সাইট সুপারভাইজাররা। কিন্তু ঘণ্টাখানেক পর 3 জন সুস্থ সবল শ্রমিক একসাথে জ্ঞান হারিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে। যখন তাদের মেডিকেল ক্যাম্পে নেওয়া হলো, ডাক্তাররা কোনো শারীরিক অসুস্থতা খুঁজে পেলেন না। জ্ঞান ফেরার পর তাদের চোখে যে আতঙ্ক আমি দেখেছি তা কোনো হিট স্ট্রোক ছিল না। তারা ফিসফিস করে বলছিল, কুঠার চালানোর সময় তারা নাকি মাটির নিচ থেকে শত শত মানুষের কান্নার শব্দ শুনতে পেয়েছে। গাছটা কাটা শেষ হয়েছিল ঠিকই, কিন্তু সেই জায়গাটা কোনোদিন স্বাভাবিক হয়নি। পুরো প্রকল্পের সবচেয়ে বড় কাজ ছিল খনন। 20-30 ফুট নিচে যখন এক্সকেভেটরগুলো কামড় বসাতে শুরু করল, তখন বেরিয়ে আসতে লাগল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। সরকারি নথিতে সেগুলোকে প্রত্নতাত্ত্বিক অবশেষ বলা হলেও আমরা যারা রাতে ডিউটি করতাম তারা জানতাম ওগুলো কি। সারি সারি মানুষের কঙ্কাল, কোনোটা এমনভাবে একে অপরের সাথে জড়িয়েছিল যেন মৃত্যুর আগ মুহূর্তে তারা একে অপরকে আঁকড়ে ধরেছিল। স্থানীয়রা বলে ব্রিটিশ আমলে বা তারও আগে এখানে এক মহামারী হয়েছিল, আবার কেউ বলে কোনো এক যুদ্ধের বদ্ধভূমি ছিল এটা। কিন্তু খননকৃত সেই মাটি যখন ট্রাকে করে সরানো হচ্ছিল, তখন শুরু হলো আসল বিভীষিকা। সাইদুল নামে এক ট্রাক ড্রাইভার ছিল আমার খুব পরিচিত। একদিন রাত 3টের দিকে সে ট্রাক মাটি ফেলে ফেরার সময় হঠাৎ এমার্জেন্সি ব্রেক কষে। আমি তখন কাছেই টহলে ছিলাম। সাইদুল ট্রাক থেকে নেমে থর থর করে কাঁপছিল। সে পেছনের রিয়ার ভিউ মিরারে দেখেছিল ট্রাকের মাটির স্তূপের উপর একটা ধবধবে সাদা অবয়ব বসে আছে। অবয়বটার কোনো মুখ ছিল না, শুধু দুটো কালো গর্ত ছিল চোখের জায়গায়। সাইদুল সেই রাতেই 104 ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়। প্রলাব্যকে বলতো, ওরা যেতে চায় না, ওরা মাটির নিচেই থাকতে চায়, আমাকে কেন নিয়ে গেলি? সাইদুল আর কোনো দিন কাজে ফেরেনি। শোনা যায় সে এখন মানসিক ভারসাম্যহীন। 2018 সালের এক তপ্ত দুপুর, হঠাৎ লেবার ক্যাম্প থেকে চিৎকার আর কান্নার শব্দ ভেসে এলো। আমি দৌড়ে গিয়ে দেখলাম এক বিভৎস দৃশ্য। প্রায় 15-20 জন শ্রমিক একসাথে পাগলামি শুরু করেছে। কেউ নিজের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে, কেউ দেয়ালে মাথা ঠুকে রক্ত বের করে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের ভাষা। তারা এমন এক আদিম কর্কশ ভাষায় কথা বলছিল যা আমরা কেউ চিনি না। বিদেশি মেডিকেল টিম দ্রুত এসে ইঞ্জেকশন দিয়ে তাদের শান্ত করল। অতিরিক্ত গরম আর কাজের চাপে নাকি তাদের মস্তিষ্ক বিগড়ে গেছে। কিন্তু আমরা যারা মাঠা ছিলাম, আমরা জানি অন্য সত্য। ওই দিনই বিকেলে সেই পুরনো কবরস্থানের উপর প্রথম কংক্রিট ঢালাই দেওয়া হয়েছিল, যেন জীবন্ত কিছুকে চিরতরে কবর দেওয়া হচ্ছে। ওই ঘটনার পর অর্ধেকের বেশি স্থানীয় শ্রমিক কাজ ছেড়ে পালিয়ে যায়। তাদের চোখে মৃত্যু ভয়। গাছপালা সব সাফ করার পর সাইটে বিষধর সাপের উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে গেল। রাসেলস ভাইপার থেকে শুরু করে বড় বড় গোখারা।
অদ্ভুত ব্যাপার হলো সাপগুলো কামড়াতো না, তারা স্রেফ ফনা তুলে দাঁড়িয়ে থাকত। বিশেষ করে সেই পাকুড় গাছ যেখানে ছিল, সেই শূন্য জায়গাটাতে রাতে ৩-৪টে সাপ গোল হয়ে ফনা তুলে দাঁড়িয়ে থাকত। মনে হতো তারা কিছু একটা পাহারা দিচ্ছে অথবা কোনো কিছুর আগমনের অপেক্ষা করছে। একবার এক রাশিয়ান ইঞ্জিনিয়ার ড্রোনের মাধ্যমে নাইট ভিশন ফুটেজ চেক করছিলেন। পরের দিন সকালে তাকে বেশ বিমর্ষ দেখা যায়। আমি কৌতূহলবশত উকি দিয়েছিলাম তার মনিটরে। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজে দেখা গেল রিয়্যাক্টর বিল্ডিংয়ের পাশে যেখানে আলো কম, সেখানে প্রায় ডজনখানেক ছায়া অবয়ব একে অপরের হাত ধরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি টিম যখন সেখানে গেল, সেখানে কেউ ছিল না। কিন্তু পরের দিন সকালে সেই শক্ত কংক্রিটের পাশে ভেজা মাটিতে পাওয়া গেল মানুষের পায়ের ছাপ। তবে সেগুলো ছিল অস্বাভাবিক বড় এবং গভীর। কর্তৃপক্ষের নির্দেশ ছিল যেন এসব বাইরে না যায়। সবচেয়ে ব্যক্তিগত এবং ভয়াবহ অভিজ্ঞতাটা আমার নিজের। রাত প্রায় 2:30। শীতের কুয়াশায় পদ্মার পাড় ঢেকে গেছে। আমি পশ্চিম দিকের ফেন্সিংয়ের কাছে একা হাঁটছি। চারপাশ নিঝুম, শুধু রিয়্যাক্টরের জেনারেটরের একটা হালকা গুনগুন শব্দ হচ্ছে। হঠাৎ কানের খুব কাছে কেউ ডাকল, নাসির, ও নাসির। আমার রক্ত হিম হয়ে গেল। এই কণ্ঠ আমার খুব চেনা। এই মায়াভরা টান কেবল আমার মা দিতে পারতেন। কিন্তু আমার মা মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম মনের ভুল, কিন্তু আবার ডাক এলো, এবার আরও স্পষ্ট। কণ্ঠটা আসছিল ঠিক সেই নতুন ঢালাই করা কংক্রিটের নিচ থেকে। মনে হচ্ছিল কেউ মাটির নিচ থেকে অনেক কষ্টে আমাকে ডাকছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। হাতের টর্চ ফেলে দিয়ে পাগলের মতো দৌড়ে মেইন গেটের দিকে চলে এসেছিলাম। সেই আমার শেষ ডিউটি। পরের দিন সকালে আমি ইস্তফা দিয়ে ঈশ্বরদী ছেড়ে নিজের গ্রামে ফিরে আসি। আজ রূপপুরের আকাশে বিশাল বিশাল চিমনি দেখা যায়। রূপপুর এখন উন্নয়নের রোল মডেল। রাশিয়ার তৈরি সেই বিশাল যন্ত্রগুলো হয়তো এখন লাখ লাখ মানুষের ঘরে আলো দেবে। কিন্তু সেই আলোর পেছনে যে অন্ধকারটা আছে, তা কি কেউ দেখতে পায়? পদ্মায় যখন জোয়ার আসে, যখন প্রবল হাওয়া গম্বুজগুলোর গায়ে আছড়ে পড়ে, তখন কান পাতলে এক ধরনের চাপা গোঙানি শোনা যায়। ইঞ্জিনিয়াররা বলেন ওটা বাতাসের শব্দ, কিন্তু আমি জানি ওটা বাতাস নয়। ওটা হলো সেই কয়েকশো বছর ধরে মাটির নিচে শান্তিতে ঘুমিয়ে থাকা আত্মাগুলোর আর্তনাদ, যাদের ওপর আমরা জোর করে হাজার হাজার টন কংক্রিট চাপিয়ে দিয়েছি। মনে রাখবেন, মাটির কিন্তু স্মৃতি থাকে। মাটি কখনো পুরোপুরি খালি হয় না। কংক্রিটের স্তর যত ভারী হোক না কেন, মাটির নিচের সেই পুরনো ডাকগুলো মাঝে মধ্যে ওপরে উঠে আসবেই। আপনি যখন দূর থেকে সেই রূপপুরের ঝলমলে আলো দেখবেন, জানবেন সেই আলোর নিচে লুকিয়ে আছে এক গভীর হাড় হিম করা অন্ধকার।